নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিন আমি আলোচনা করেছিলাম হার্নিয়া নিয়ে। তো হার্নিয়া নিয়ে আমরা সারসংক্ষেপে বলেছিলাম হার্নিয়ার অ্যানাটমি, হার্নিয়ার টাইপস, হার্নিয়ার ইঙ্গুইনাল হার্নিয়ার টাইপস, ডিরেক্ট ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়ার ডিফারেন্স কী। আজকে আমরা ওই ইঙ্গুইনাল হার্নিয়ার আরও ডিটেলসে আমরা আলোচনা করব। ইঙ্গুইনাল হার্নিয়ার কী কী লক্ষণ দেখা দেয়, কী কী কজ, কী কারণের জন্য ইঙ্গুইনাল হার্নিয়া হতে পারে এবং ট্রিটমেন্ট কী 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 ফিজিক্যাল এক্সামিনেশন করা হয়, সব কিছু আমরা আজকে জানব। তো প্রথমেই চলে এলাম আমরা ইঙ্গুইনাল হার্নিয়ার রিস্ক ফ্যাক্টর। এই রিস্ক ফ্যাক্টর কি? রিস্ক ফ্যাক্টর মানে হচ্ছে কজ বা কী কী ফ্যাক্টর অ্যাগ্রিভেট করতে পারে হার্নিয়া হওয়ার জন্য। তো মেনলি এখানে দুটো ফ্যাক্টর দেওয়া রয়েছে। একটা হচ্ছে অ্যাবডোমিনাল ওয়াল উইকনেস। অ্যাবডোমিনাল ওয়াল মানে হচ্ছে পেটের দেওয়াল। পেটের দেওয়ালের কোনো দুর্বলতা থাকলে সেখান থেকে হার্নিয়া হতে পারে। তার কিছু কিছু কারণ দেওয়া আছে এখানে, সেগুলো আমরা ডিটেলসে আসবো। আরেকটা রয়েছে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার। ইন্ট্রা অ্যাবডোমিনের যদি কোনো চাপ থাকে বা কোনো প্রেশারের জন্য কিন্তু হার্নিয়া হতে পারে। তো সেসবও কিছু কজ এখানে দেওয়া রয়েছে বা কারণ দেওয়া রয়েছে। তো মেনলি আমরা অ্যাবডোমিনাল ওয়াল উইকনেস কী কারণে হয় সেগুলোতে আসবো। তো প্রথমেই আমি এখানে কি লিখেছি, প্রথমেই আছে প্যাটেন্ট প্রসেসাস ভ্যাজাইনালিস। প্যাটেন্ট প্রসেসাস ভ্যাজাইনালিস এই জিনিসটা কি, এই টার্মটা কি? তো নর্মালি আমরা এখানে অ্যানাটমিতে চলে আসি। এটা আমাদের শরীরের এখানে এখানে অ্যাবডোমিনের এখানে দেওয়া রয়েছে, একটা স্ট্রাকচার দেওয়া রয়েছে, অ্যানাটমি দেওয়া রয়েছে। তো এটা একটা মেল বেবি। মেনলি যে পেটেন্ট প্রসেসাস ভ্যাজাইনালিস, এটা যখন জন্মের সময় এখানে দেখা যায়, জন্মের সময় যখন আমাদের বাচ্চাদের যখন টেস্টিস যখন তৈরি হয় বা ডেভেলপড হয়, তখন এই পেটেন্ট প্রসেসাস ভ্যাজাইনালিস দেখা দিতে পারে। তো এই জিনিসটা কি না, ধরলাম এটা একটা মেল বেবির অ্যানাটমি বা স্ট্রাকচার। তো এটা হচ্ছে স্ক্রোটাম। আর যখন জন্মের সময় কিন্তু টেস্টিস নর্মালি স্ক্রোটামে থাকে না বা ডেভেলপড হয় না। এটা কি হয় না, নর্মালি এটা হচ্ছে আমাদের ইঙ্গুইনাল ক্যানাল, এটা স্ক্রোটাম, আর এটা হচ্ছে পেরিটোনিয়াম যেটা ঘিরে রয়েছে। তো মেনলি এই জায়গাটা হচ্ছে, আমি তখন প্রথমে যখন বলেছিলাম অ্যাবডোমিনের নিচের অংশটা হচ্ছে আইলিয়াক রিজিয়ন। তো এটা হচ্ছে আইলিয়াক পাউচ বা আইলিয়াক ফোসা। এই আইলিয়াক পাউচ বা ফোসাতে কিন্তু জন্মের আগে বা জন্মের সময় কিন্তু জন্মের আগে মেনলি এই টেস্টিসটা কিন্তু এই আইলিয়াক পাউচে থাকে। তো নর্মালি জন্মের পরে কি হয় না, এইটা যখন চাপ পড়তে থাকে, তো নর্মালি কি হয়, এইটা আস্তে আস্তে যখন ডেভেলপড হয়, এটা কিন্তু দ্রুতগতিতে কিন্তু নিচের দিকে নামে না, এই টেস্টিসটা বা স্ক্রোটামে যায় না। এটা কিন্তু আস্তে 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 ডেভেলপড হয়। তো মেনলি টেস্টিস যখন ডেভেলপড হচ্ছে, তখন কি হচ্ছে না, আমাদের শরীরের যে স্ট্রাকচার অনুযায়ী ভগবান ওপর থেকেই সৃষ্টি করে দিয়েছে, যখন আস্তে আস্তে এটা তৈরি হবে, আমাদের এই পেরিটোনিয়াম লেয়ারটা কিন্তু তাকে জায়গা করে দেবে টেস্টিসকে। তখন কি হবে না, পেরিটোনিয়াম সহ পেরিটোনিয়াম একটা ক্যানাল তৈরি করবে এর ভেতর দিয়ে। এদিকেও সেম ব্যাপার, এদিকেও কিন্তু পেরিটোনিয়াম কিন্তু এখানে ক্যানাল তৈরি করবে। তখন কি হবে, এই পেরিটোনিয়ামও এই ক্যানেলের মধ্যে দিয়ে আসবে এবং ওটা সঙ্গে করে টেস্টিসকে ক্যারি করে নিয়ে আসবে, দিয়ে এই স্ক্রোটামে এরকম করে নিয়ে চলে আসবে, টেস্টিসটাকে ডেভেলপড করবে। এবং জন্মের পরে পরেই এই পেরিটোনিয়াম লেয়ারটা আবার একা থেকে আগের মতো যখন এখানে টেস্টিসটা কিন্তু এখানে যখন ডেভেলপড হয়ে যাবে, টেস্টিসটা যখন ডেভেলপড হয়ে যাবে, তখন আবার কিন্তু এখানে পেরিটোনিয়ামটা আবার আগের অবস্থায় এরকম করে ফিরে আসবে। তখন কিন্তু এখানে আর টেস্টিস থাকবে না, টেস্টিসটা কিন্তু নর্মালি এখানে স্ক্রোটামে চলে আসবে। তখন এটা আবার একা থেকে ক্লোজ হয়ে যাবে। কিন্তু নর্মালি যদি জন্মের পরে পেরিটোনিয়ামটা যদি ক্লোজ না হয়ে যদি এই ক্যানালের মধ্যেই থাকে এবং স্ক্রোটামে যদি থাকে, তখনই কিন্তু এটা অ্যাবনর্মাল। তাকেই আমরা বলছি প্রসেসাস ভ্যাজাইনালিস, প্যাটেন্ট প্রসেসাস ভ্যাজাইনালিস। আর যদি জন্মের পরে এইটা যদি নর্মালি যেরকম থাকে, যে টেস্টিসটা এখানে চলে এলো, আবার এই জায়গাটা যখন ক্লোজ হয়ে গেল বা ফিউজ হয়ে গেল পেরিটোনিয়াম লেয়ারটা, তখন এটা নর্মালি আমরা সেই নর্মাল প্রসেসটাকে বলি টিউনিকা ভ্যাজাইনালিস।
তাহলে প্রসেসাস ভ্যাজাইনালিসের কারণে কিন্তু হার্নিয়া হতে পারে, প্রসেসাস ভ্যাজাইনালিসের কারণে কিন্তু হার্নিয়া হতে পারে। তাই এটা গেল পেটেন্ট প্রসেসাস ভ্যাজাইনালিস। তো সেম একই ওয়েতে প্যাটেন্ট ক্যানাল অফ নাক, এটা কিন্তু ফিমেলদের ক্ষেত্রে হয়। ফিমেলদের ক্ষেত্রে, ফিমেল বেবিদের ক্ষেত্রে কি হয় না, জন্মের পরে ওই একইভাবে পেরিটোনিয়াম লেয়ারটা কি হয় না ইঙ্গুইনাল ক্যানাল এবং ল্যাবিয়া মেজোরা, মেয়েদের ক্ষেত্রে ল্যাবিয়া মেজোরাতে এরকম হার্নিয়া তৈরি করে বা ইঙ্গুইনাল ক্যানালে পেরিটোনিয়াম লেয়ারটা চলে আসে, তখন তাকে বলা হয় প্যাটেন্ট ক্যানাল অফ নাক। তাহলে প্যাটেন্ট প্রসেসাস ভ্যাজাইনালিস বোঝালাম, আর প্যাটেন্ট ক্যানাল অফ নাক। তো এই দুটো কারণেও কিন্তু এই অ্যাবডোমিনাল ওয়ালটা উইক হতে পারে। এরপরে আমরা চলে আসব কিছু কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার। এই কানেকটিভ টিস্যু কি? কানেকটিভ টিস্যু আমাদের জানতে হবে কানেকটিভ টিস্যু না, কানেকটিভ টিস্যু হচ্ছে আমাদের ত্বকে, স্কিন, আমাদের জয়েন্টে, আমাদের ব্লাড ভেসেলস, টেন্ডন, মাসেলসে এক ধরনের আঠার মতো একটা জিনিস যেটাকে টান টান করে রাখে, আমাদের শরীরের সাথে আমাদের লেগে থাকে, যেটা শরীরে আমাদের সব কিছু গঠনগত বা স্ট্রাকচারালি আমাদের স্ট্রং থাকতে সাহায্য করে। তো মেনলি যখন এই কানেকটিভ টিস্যুতে ডিজিজ চলে আসবে, সেই ডিজিজকে বলছি এল-হেয়ার ড্যান্ডলথ সিনড্রোম। এল-হেয়ার ড্যান্ডলথ সিনড্রোমটা কি না, এখানে আমাদের এই যে কানেকটিভ টিস্যু যে এর জন্য দায়ী, কে দায়ী না কোলাজেন দায়ী, যেটা আমাদের শরীরকে শক্ত রাখে। তো এই কোলাজেনই তৈরি হবে না এল-হেয়ার ড্যান্ডলথ সিনড্রোমে। এই কোলাজেন যখন তৈরি হবে না, তখন কি হবে না কানেকটিভ টিস্যু দুর্বল হয়ে যাবে, আমাদের ত্বক দুর্বল হয়ে যাবে, আমাদের বোনস নরম হয়ে যাবে, বোনসে ফ্র্যাকচার চলে আসতে পারে, ত্বক ফ্র্যাজাইল হতে পারে, তো ত্বক ভঙ্গুর হয়ে যেতে পারে। তো সেই জন্য অ্যাবডোমিনাল ওয়ালও কিন্তু তখন উইক হয়ে যেতে পারে। তো সেই কারণেও কিন্তু হার্নিয়ার সৃষ্টি হতে পারে। আরেকটা কি না, আরেকটা হচ্ছে হিস্ট্রি অফ প্রিভিয়াস সার্জারি। যদি আগের কোনো সার্জারি থাকে বা সার্জারি হয়ে থাকে, ওই সার্জারির অংশ থেকেও কিন্তু আমাদের, যেটা আমরা ইনসিশনাল হার্নিয়া জানি, তো এই সার্জারি থেকেও কিন্তু আমাদের হার্নিয়া হতে পারে, কারণ ওই অংশটা কিন্তু তখন যেখানে সার্জারি হয়েছে ওই অংশটাও কিন্তু তখন দুর্বল। আরেকটা কি কারণে, যারা হচ্ছে স্মোকার, যারা স্মোকিং করে, ঠিক আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাবডোমিনাল ওয়াল উইক হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এটা খুবই কম। আচ্ছা, আমরা অ্যাবডোমিনাল ওয়াল উইকনেস সম্বন্ধে জানলাম। এরপরে চলে আসবো ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার। কিছু কিছু ইন্ট্রা অ্যাবডোমিনাল চাপের কারণে আমাদের হার্নিয়া হতে পারে। তো প্রথমত ক্রনিক কাফ, যদি খুব খুব মানে কাশি হয়ে থাকে। ক্রনিক কাফ মানে হচ্ছে প্রচণ্ড কাশি হয়ে থাকে। কী কী কারণে কাশি হয় প্রচণ্ড না, লাংসের কোনো ডিজিজের কারণে, লাংসে কোনো রোগের কারণে। লাংসের একটা রোগ রয়েছে, সেটাকে বলা হয় সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের কারণে কিন্তু আমাদের হার্নিয়া হতে পারে, এবং ওই অ্যাবডোমিনাল চাপের কারণে, প্রচণ্ড চাপের কারণে কিন্তু আমাদের এই অ্যাবডোমেনে বা আমাদের পেটের দেওয়ালে কিন্তু চাপ পড়ে, তো তার কারণেও কিন্তু দুর্বল হয়ে যেতে পারে। এই চাপের কারণেও কিন্তু হার্নিয়া হতে পারে, বা আমাদের যে অঙ্গ বাওয়েলগুলো কিন্তু নিচের দিকে নামতে থাকে। আরেকটা হয় ক্রনিক কনস্টিপেশন, যাদের অনেক দিন ধরে, ক্রনিক মানে অনেক দিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে বা কনস্টিপেশনের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সব দিক দিয়ে কিন্তু চাপ হচ্ছে, কাফের কারণেও চাপ হচ্ছে, কনস্টিপেশনের কারণেও চাপ হচ্ছে। সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ, আমাদের লিভারে যখন ক্রনিক লিভার ডিজিজ হয়, যখন আমাদের লিভার সিরোসিস হয়ে যাচ্ছে, বা লিভার যখন আমাদের একদম কাজ করা বন্ধ করে দিচ্ছে, বা লিভারের যখন কাজ করার ক্ষমতা ডিক্রিজ করছে, সেই সময় কিন্তু আমাদের লিভারে জন্ডিসের সাথে সাথে অনেক কিছু দেখা যায়। অ্যাসাইটিস দেখা দেয়। অ্যাসাইটিস হচ্ছে লিভারে জল জমা। লিভারের যে আমাদের যে পেরিটোনিয়াম লেয়ারটা, এই যে পেরিটোনিয়াম লেয়ারের মধ্যেই তো লিভার থাকে, তো এই লিভারে এই পেরিটোনিয়াম লেয়ারে কিন্তু ফ্লুইড জমে, জল জমে গেলে কি হয়, চাপ পড়ে, পেটে চাপ পড়ে। তো সেখানেও একটা চাপের কারণে কিন্তু মেনলি হার্নিয়া হতে পারে, ইঙ্গুইনাল হার্নিয়া। আরেকটা কি, ইন্ট্রা অ্যাবডোমিনাল মাস। মাস মানে হচ্ছে কোনো একটা ফোলা অংশ বা কোনো একটা মাস, কোনো একটা দলা পাকানো জিনিস, যেটার কারণে কিন্তু চাপ পড়ার কারণে, যেমন হচ্ছে টিউমার, শরীরে কোনো জায়গায় বড় ধরনের টিউমার থাকলে কিন্তু আমাদের সেটাও কিন্তু চাপ ফেলে, ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার দেয়, এবং সেখান থেকেও কিন্তু হার্নিয়া হতে পারে। আরেকটা হচ্ছে ওয়েট লিফটিং, যারা খুব ভারী ভারী জিনিস, মানে কোনো ওজন যারা লিফট করে বা যারা তোলে, যাদের ভারী জিনিস তোলা,
যাদের ভারী জিনিস যারা তোলে তাদের ক্ষেত্রে কিন্তু ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার পড়ে, ঠিক আছে। তো সেখান থেকেও কিন্তু এই হার্নিয়া হতে পারে। তো মেনলি এই হচ্ছে রিস্ক ফ্যাক্টর, অ্যাবডোমিনাল ওয়াল উইকনেস তার কারণ, ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার ইনক্রিজ করে কী কী কারণে সেটাও বললাম, সেটার কারণেও কিন্তু আমাদের ইনগুইনাল হার্নিয়া হতে পারে। আচ্ছা, এরপরে আমরা চলে আসব ক্লিনিক্যাল ফিচার্স, মানে কী কী সিমটমস বা লক্ষণ দেখা দিতে পারে। তো মেনলি ইনগুইনাল হার্নিয়া ফিমেলের থেকে মেলের ক্ষেত্রে বেশি হয়, মানে মেয়েদের থেকে ছেলেদের বেশি হয়। এছাড়া আর কী কী পেশেন্ট কী কী নিয়ে আসতে পারে, ইনগুইনোস্ক্রোটাল সোয়েলিং। ইনগুইনোস্ক্রোটাল মানে হচ্ছে ইনগুইনাল সোয়েলিং অ্যাজ ওয়েল অ্যাজ স্ক্রোটাল সোয়েলিং, যেটাকে আমরা কমপ্লিট ইনগুইনাল হার্নিয়া বলি। ইনকমপ্লিট মানে শুধুমাত্র ইনগুইনাল রিজিয়ানে সোয়েলিং, আর অ্যাজ ওয়েল অ্যাজ স্ক্রোটাল সোয়েলিং সেটাকে বলা হয় ইনগুইনোস্ক্রোটাল সোয়েলিং। তো ওটা নিয়ে আসতে পারে। মেনলি এটা পেনলেস হয়, ইনগুইনাল হার্নিয়া মেনলি পেনলেস, মানে কোনো ব্যথা থাকে না। ভ্যারিজ ইন সাইজ, এটা সাইজের ওপর ভিত্তি করে দুটোভাবে করা যায়, মানে এর সাইজ কমানো বাড়ানো যায়। রিডিউস ইন সুপাইন পজিশন, মানে এটা শোয়া অবস্থায় একা থেকে কিন্তু ঢুকে যায়, চামড়ার সাথে চলে যায়, মিশে যায়, বা ঢোকানো যায়, একা থেকে কিন্তু এটাকে ঢোকানো যায় বা কমানো যায়। এই যে জিনিসটা হার্নিয়াটা যেটা এরকম করে বেরিয়ে আছে, এটা কিন্তু একা থেকে কিন্তু এটা সুপাইন পজিশনে, যখন কোনো পেশেন্ট যখন সোজা হয়ে শুয়ে থাকে তখন কিন্তু এটা একা থেকে কিন্তু চলে যায়। আবার যখন ওই পেশেন্টটি যখন আবার দাঁড়িয়ে, মানে ইনক্রিজ ইন সাইজ ইন স্ট্যান্ডিং পজিশন, স্ট্যান্ডিং, ঠিক আছে, স্ট্যান্ডিং মানে যখন ওই পেশেন্টটাই যখন আবার দাঁড়িয়ে যাবে তখন কিন্তু ওই অ্যাবডোমেনের ওই আবার উইক পয়েন্ট থেকে কিন্তু আবার ওই জিনিসটা ফুলে উঠবে, ঠিক আছে। তো মেনলি রিডিউসেবল, এবং এটা কিন্তু রিডিউস করা যায়, মেনলি রিডিউসেবল। এই যে এখানে অন এক্সামিনেশানে কিন্তু রিডিউসেবল কখন, সুপাইন পজিশনে রিডিউসেবল। এক্সপ্যান্সাইল কাফ ইম্পালস, এক্সপ্যান্স মানে কি, এক্সপ্যান্স মানে হচ্ছে ফুলে ওঠা, কাফ ইম্পালস। তাহলে একটা পরীক্ষা করতে বলা হয়, যে পেশেন্টকে বলা হয় যে অন্যদিকে মাথা করে, কারণ ডাক্তারের মুখের দিকে তাকিয়ে তো আর কাশতে পারবে না, তো অন্যদিকে মাথা করে কাশতে বলা হয়। অন্যদিকে যখন মাথা করে কাশতে বলা হয় তখন দেখা যায় কিন্তু ওই কাশির চাপে কিন্তু ওই হার্নিয়াটা কিন্তু ফুলে উঠছে। তো এটা এক্সপ্যান্সাইল কাফ ইম্পালস। তো এর মাধ্যমেও আমরা এক্সামিনেশন করে আমরা শিওর হতে পারি এটা ইনগুইনাল হার্নিয়া। ক্যান নট গেট অ্যাবাভ দ্য সোয়েলিং, এরপরে আর কি করি না, ক্যান নট গেট অ্যাবাভ দ্য সোয়েলিং, মানে ক্যান নট গেট মানে হচ্ছে এর ওপরে, এটা যেহেতু আমাদের ইনগুইনাল হার্নিয়া, যেহেতু আমাদের শুধুমাত্র আমাদের ভেতর থেকে আসছে, যেহেতু অ্যাবডোমেনের কোনো সেই উইক পয়েন্ট থেকে আসছে, ওই ডিপ ইনগুইনাল রিং বা সুপারফিশিয়াল ইনগুইনাল রিং থেকে আসছে, তখন কি আমরা এর কোথা থেকে শুরু হয়েছে, এই সোয়েলিংটা কোথা থেকে স্টার্ট হয়েছে, সেটা কিন্তু আমরা ডাক্তাররা কিন্তু ওই ওপরে হাত দিয়ে কিন্তু কিনারা পায় না, এটা কোথা থেকে এসছে। তাই জন্য ক্যান নট গেট অ্যাবাভ দ্য সোয়েলিং, যখনই কোনো ডাক্তার পরীক্ষা করবে যে এই সোয়েলিংটা উৎপত্তি কোথা থেকে, তখন সে ডাক্তার কিন্তু পাবে না, ঠিক আছে। তো সেটাই হচ্ছে মেনলি ইনগুইনাল হার্নিয়ার ক্ষেত্রে ক্যান নট গেট অ্যাবাভ দ্য সোয়েলিং। এরপরে কি না, টেস্টিস ক্যান বি প্যালপেটেড সেপারেটলি ফ্রম কন্টেন্ট অফ হার্নিয়া। এখানে কিন্তু যেহেতু এটা টেস্টিসে যেতে পারে না, ঠিক আছে, মেনলি যখন ইনগুইনোস্ক্রোটাল, আমি বললাম যেহেতু ইনগুইনাল হার্নিয়ার ক্ষেত্রে কিন্তু ইনগুইনাল রিজিয়ানে আছে, যখন সেটা টেস্টিসে চলে যাবে তখন কিন্তু স্ক্রোটামে চলে যাবে, তখন কিন্তু টেস্টিস থেকে এই হার্নিয়াল যে স্যাক বা হার্নিয়াটা কিন্তু আলাদা করা যায়। এই যে টেস্টিস ক্যান বি প্যালপেটেড সেপারেটলি, আমরা কিন্তু টেস্টিসটা কিন্তু প্যালপেট করতে পারবো। ধরলাম এই একটা স্যাক এলো, ঠিক আছে, হার্নিয়াল স্যাক এলো, এখানে টেস্টিস, আমরা কিন্তু ডাক্তাররা কিন্তু টেস্টিসটা কিন্তু আলাদা করতে পারবে বা প্যালপেট করতে পারবে, যে এটা হচ্ছে হার্নিয়াল স্যাক, এটা হচ্ছে টেস্টিস, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমাদের এবারে আমরা এটা হচ্ছে ইনগুইনাল হার্নিয়ার আমরা অন এক্সামিনেশন বা ক্লিনিক্যাল ফিচার্স। এরপরে আমরা চলে আসব যে ইনগুইনোস্ক্রোটাল সোয়েলিং এর ডিফারেন্স কী, মানে এর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কী, আর কী কারণে স্ক্রোটাল সোয়েলিং হতে পারে। হাইড্রোসিলের কারণে হতে পারে। হাইড্রোসিল জিনিসটা কি, আর এরপরে আমরা জানবো যে হার্নিয়া, আর হাইড্রোসিলের মধ্যে ডিফারেন্স কী। এখানেই কিন্তু আমি ডিফারেন্স বলে দিয়েছি,
অ্যাকচুয়ালি। তো মেনলি হাইড্রোসিল হচ্ছে আমাদের যখন স্ক্রোটামে টিউনিকা ভ্যাজাইনালিস বলেছিলাম, ওই টিউনিকা ভ্যাজাইনালিসের মধ্যে যদি কোনো সেরাস ফ্লুইড তৈরি হয় কোনো একটা কারণে, ওই স্ক্রোটামে সেরাস ফ্লুইড বা তরল যদি যদি কোনো তরল কোনো একটা ফ্লুইড যদি ওখানে থেকে থাকে, তাহলে সেই অংশটাকেই বলছি হাইড্রোসিল। স্ক্রোটামে যদি জল জমে, মেনলি এক কথায় স্ক্রোটামে যদি জল জমে তাকেই হাইড্রোসিল বলি। তো এই হাইড্রোসিল কিন্তু ইররিডিউসেবল, মানে এটা কিন্তু আবার একা থেকে কিন্তু রিডিউস করতে পারবে না পেশেন্ট, তাই জন্য ইররিডিউসেবল, এটা এক নম্বর। তাহলে এটা কিন্তু রিডিউসেবল, এটা ইররিডিউসেবল, তাহলে এটা একটা ডিফারেন্স। 2 নম্বর, এখানে কাফ ইম্পালস নেগেটিভ। এখানে যেরকম কি না, কাফ দিলে হচ্ছে এখানে ওই হার্নিয়াটা এক্সপ্যান্স করে যায় বা ফুলে ওঠে, কিন্তু এখানে কিন্তু কাফ ইম্পালস দিলে কিন্তু ওইখানে কিন্তু হাইড্রোসিলটা কোনোভাবে ফুলে উঠবে না। হাইড্রোসিল তো তরল, গ্র্যাভিটি অনুযায়ী নিচের দিকে নেমে আছে, তো ওটা কোনো কারণে ফুলবে না। তো এটা কিন্তু কাপ ইম্পালস কিন্তু এখানে নেগেটিভ। ক্যান গেট অ্যাবাভ দ্য সোয়েলিং, ঠিক আছে। এই যে হাইড্রোসিলের ক্ষেত্রে মেনলি এখানে বলেছি যে ক্যান গেট অ্যাবাভ দ্য সোয়েলিং। এই সোয়েলিংটা কিন্তু এই যে তরলটা জমা হয়েছে এটা কোথা থেকে এসছে এটা কিন্তু আমরা কিনারা পেয়ে যাই, ঠিক আছে। কিন্তু এটা যেহেতু ভেতর থেকে আসে এই হার্নিয়াটা, তো তাই জন্য আমরা ক্যান নট, এই সোয়েলিংটার উৎপত্তি আমরা পাই না। কিন্তু এখানে যে সোয়েলিং, এটা মানে এই সোয়েলিংটা কতটুকু সেটা কিন্তু আমরা হাত দিয়ে ফিল করতে পারি, বা তার ওই সোয়েলিংটা যেখানে হয়েছে তার উপরে তো মাংস আছে, স্কিন আছে, তো সেই অংশটা আমরা ডাক্তার কিন্তু ফিল করতে পারে। হ্যাঁ, এইটা হচ্ছে ক্যান গেট অ্যাবাভ দ্য সোয়েলিং, এটাই হচ্ছে সোয়েলিংয়ের উৎপত্তি মেনলি। এরপরে টেস্টিস নট ফেল্ড সেপারেটলি ফ্রম দ্য সোয়েলিং, যেহেতু ফ্লুইড, এটা ধরলাম টেস্টিস, এটা স্ক্রোটাম, ঠিক আছে। তো এখানে পুরোটাই যদি ফ্লুইড জমা থাকে তাহলে আমরা টেস্টিসটা কিন্তু আলাদাভাবে প্যালপেট করতে পারবো না, কারণ পুরোটাই ফ্লুইড, আমরা শুধু ফ্লুইডটাই পাবো, আমরা কিন্তু টেস্টিসটাকে কিন্তু আলাদা করে প্যালপেট করতে পারবো না। আরেকটা কি, এখানে দুটো এক্সট্রা টেস্ট করা হয় হাইড্রোসিলের ক্ষেত্রে। হাইড্রোসিলের ক্ষেত্রে দুটো এক্সট্রা টেস্ট করা হয়, সেটা হচ্ছে যে ফ্ল্যাকচুয়েশন টেস্ট। সেটা আবার কি, ফ্ল্যাকচুয়েশন টেস্ট আর এই যে ব্রিলিয়ান্ট ট্রান্স ইলুমিনেশন টেস্ট, এটা আবার কি। তাহলে ফ্ল্যাকচুয়েশন টেস্ট কি, ট্রান্স ইলুমিনেশন টেস্ট কি। ফ্ল্যাকচুয়েশন টেস্ট, যেহেতু এটা তরল, স্ক্রোটামে হাইড্রোসিল তরল, স্ক্রোটামে একটা জল জমা তরল, ঠিক আছে। ফ্ল্যাকচুয়েশন মানে আমরা যদি এই স্ক্রোটামে, এটা ধরলাম স্ক্রোটাম, এই স্ক্রোটামে যদি ডক্টর যদি একদিকে চাপ দেয় তাহলে অন্যদিকে কিন্তু এটা ফ্ল্যাকচুয়েট হয়, অন্যদিকে কিন্তু ফ্ল্যাকচুয়েট অনুভব করা যায়। ঢেউ খেলানো, যদি চাপ দিলে জল জল ওদিকে সরে যায়, এদিকে একটা ফ্ল্যাকচুয়েশন হয়। তো এখানে ফ্ল্যাকচুয়েশন টেস্ট পজিটিভ, হাইড্রোসিলের ক্ষেত্রে পজিটিভ। আর ব্রিলিয়ান্ট ট্রান্স ইলুমিনেশন কি না, যেহেতু এটা স্বচ্ছ তরল সেরাস ফ্লুইড জমা হয়, তো সেক্ষেত্রে অন্ধকার, এই টেস্টটা করা হয় অন্ধকার ঘরে। অন্ধকার ঘরে যদি আমরা স্ক্রোটামের একদিকে যদি এটা ধরলাম স্ক্রোটাম, এই স্ক্রোটামের একদিকে যদি একধার দিয়ে যদি টর্চ মারা হয়, তো দেখা যায় যে স্ক্রোটামটা উজ্জ্বল হয়ে গেছে, মানে লাইট পাস করছে তরল দিয়ে। কিন্তু ফ্ল্যাকচুয়েশন টেস্ট, ট্রান্স ইলুমিনেশন টেস্ট কখন নেগেটিভ হবে না, যদি এখানে কোনো মাস যদি চলে যায়, কোনো টিউমার হয় স্ক্রোটামের মধ্যে, বা স্ক্রোটামের মধ্যে যদি কোনো টিউমার হয়, যদি কোনো ভাস্কুলার কোনো, মানে যদি ব্লাড জমে থাকে, স্ক্রোটামে যদি ব্লাড জমে থাকে, কোনো যদি টিউমার হয়, তাহলে কিন্তু ওই লাইট পাস করবে না, তখন কিন্তু আবার ফ্ল্যাকচুয়েশন টেস্ট, ট্রান্স ইলুমিনেশন টেস্ট নেগেটিভ। তো এই হচ্ছে ডিফারেন্স, এখানে ওইগুলো করা হয় না, কারণ এর সাথে এর কোনো নেই। তো এখানে দুটো এক্সট্রা, এখানে ফ্ল্যাকচুয়েশন টেস্ট পজিটিভ, ব্রিলিয়ান্ট ট্রান্স ইলুমিনেশন টেস্ট মিনস ট্রান্স ইলুমিনেশন টেস্ট পজিটিভ, ঠিক আছে। তো এই হচ্ছে ফিচার্স, আর এই হচ্ছে ডিফারেন্স বিটুইন হার্নিয়া অ্যান্ড হাইড্রোসিল। তো মেনলি আমরা কী কী টেস্ট দেখলাম বা কী কী এক্সামিনেশন করলাম, একটা হচ্ছে এক্সপ্যান্সাইল কাফ ইম্পালস, যে কাফ দিলে কিন্তু এক্সপ্যান্স করছে বা হার্নিয়াটা ফুলে উঠছে। আরেকটা কি দেখলাম, ক্যান নট গেট অ্যাবাভ দ্য সোয়েলিং, আমরা কিন্তু কিনারা পাচ্ছি না কোথা থেকে সোয়েলিংটা এসছে। আরেকটা হচ্ছে এটা রিডিউসেবল নাকি ইররিডিউসেবল। রিডিউসেবল হচ্ছে আমরা সুপাইন পজিশনে হলে কিন্তু রিডিউস করা যায় বা একা থেকে চলে যায়। আচ্ছা,
এরপরে আমরা কি জানলাম যে টেস্টিস ক্যান বি সেপারেটেড ফ্রম দ্য হার্নিয়া। আমরা টেস্টিস কিন্তু আলাদা করে প্যালপেট করতে পেরেছিলাম, ঠিক আছে। কিন্তু মেন যে টেস্ট এখনও বাকি আছে, সেই মেন বা ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে রিং অক্লুশন টেস্ট। এখানে রিং বলতে কিন্তু ডিপ রিং। আমরা ডিপ ইঙ্গুইনাল রিং আর সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং নিয়ে আগের দিন আলোচনা করেছিলাম। ডিপ ইঙ্গুইনাল রিং কী ছিল না, ডিপ ইঙ্গুইনাল রিং হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিস যে মাসলটা, ওই মাসেলের ফোল্ডের কারণে ডিপ ইঙ্গুইনাল রিং। আর এক্সটার্নাল অবলিক মাসল যে অ্যাপোনিউরোসিস করেছিল, ওই অ্যাপোনিউরোসিসের জন্য কিন্তু একটা এক্সটার্নাল অবলিক মাসেলসের অ্যাপোনিউরোসিস বা ফোল্ডের মানে ওই অ্যাপোনিউরোসিস ফোল্ড হয় পিছনের দিকে, ফোল্ড হয়ে কিন্তু একটা রিং তৈরি করেছে, ওটা হচ্ছে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং। এটা আগের দিন আমি ডিটেলসে আলোচনা করেছি। তো মেনলি এই রিং অক্লুশন মানে হচ্ছে বন্ধ করা, রিডিউস দ্য হার্নিয়া। এই রিং অক্লুশন টেস্টের মাধ্যমে রিডিউস দ্য হার্নিয়া রিডিউস করা যায়। দেন কি করে, অক্লিউড ডিপ ইঙ্গুইনাল রিং উইথ থাম্ব, আমরা থাম্ব দিয়ে এই যে ডিপ ইঙ্গুইনাল রিং আমরা থাম্ব দিয়ে বন্ধ করি, এবং পেশেন্টকে বলা হয় যে কাশি দেওয়ার জন্য, কাশতে বলা হয়। আস্ক দ্য পেশেন্ট টু কাফ। যদি কাপ ইম্পালস পজিটিভ থাকে, আমরা জানি কাপ ইম্পালস পজিটিভ মানে সোয়েলিং হচ্ছে, এক্সপ্যান্স করছে, তাহলে সোয়েলিং অ্যাপিয়ার। আর কাফ ইম্পালস নেগেটিভ মানে ডাজ নট অ্যাপিয়ার, সোয়েলিং ডাজন্ট অ্যাপিয়ার। তাহলে এটা মেনলি রিং অক্লুশন টেস্ট করার কারণ হচ্ছে এটা ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া নাকি ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, এটা জানার জন্য। তো মেনলি আমরা কি জেনেছিলাম না, ডিরেক্ট মানে হচ্ছে যেটা হচ্ছে হ্যাসেলব্যাচ ট্রাইঅ্যাঙ্গেল দিয়ে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং দিয়ে যে হার্নিয়াটা বেরায় সেটাকে বলেছিলাম ডিপ ইঙ্গুইনাল হার্নিয়া। আর ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে যেটা এন্ট্রি করে, আগের দিন এন্ট্রি এক্সিট বলেছিলাম, একটা হ্যাসেলব্যাচ ট্রাইঅ্যাঙ্গেল দিয়ে যে হার্নিয়া এন্ট্রি করে সেটা হচ্ছে ডিপ ইঙ্গুইনাল হার্নিয়া, ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। আর ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে যে হার্নিয়াটা অ্যারাইজ করে দিয়ে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিংয়ে যাচ্ছে, দুটোই কিন্তু এক্সিট সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং, দুটোই এক্সিট সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং, কিন্তু এন্ট্রি আলাদা। এটার ক্ষেত্রে এন্ট্রি হচ্ছে ডিপ ইঙ্গুইনাল রিং, এটার ক্ষেত্রে হচ্ছে হ্যাসেলব্যাচ ট্রাইঅ্যাঙ্গেল। তো মেনলি এটার ক্ষেত্রে হচ্ছে ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। তো যদি আমি এই ডিপ ইঙ্গুইনাল রিং বন্ধ করলাম, বন্ধ করে পেশেন্টকে বললাম কাশতে, পেশেন্ট কাশি দিল কিন্তু এক্সপ্যান্স হলো না, তাহলে কি বুঝতে হবে যে এটা হচ্ছে ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। যদি সোয়েলিং অ্যাপিয়ার না করে তাহলে কি আমরা এখানে বন্ধ করে নিচ্ছি, তাহলে এখান দিয়ে হার্নিয়া বেরাবে কিভাবে, ওই স্যাক বা ওই সোয়েলিং বেরাবে কি করে, তাই জন্য সোয়েলিং হচ্ছে না। আর যদি সোয়েলিং হয়ে থাকে, যদি সোয়েলিং অ্যাপিয়ার করে তাহলে ওটা ডিরেক্ট, আমরা ডিপ ইঙ্গুইনাল রিং বন্ধ করে আছি কিন্তু হার্নিয়া হ্যাসেলব্যাচ ট্রাইঅ্যাঙ্গেল দিয়ে সুপারফিশিয়াল রিং দিয়ে বেরিয়ে কিন্তু সোয়েলিং হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে হচ্ছে ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। তো এই হচ্ছে আমরা এক্সামিনেশন করে বা টেস্ট করে আমরা বের করব যে কোনটা ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, কোনটা ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। আরেকটা মেন জিনিস, এই রিং অক্লুশন টেস্ট কিন্তু ফেলিওর হওয়ার চান্স আছে। তার কারণ কি, আমাদের যেই ডিপ ইঙ্গুইনাল রিং, এই যে ডিপ ইঙ্গুইনাল রিং এটা কিন্তু অনেক সময় বড় বা ল্যাক্স হয়ে যায়, কোনো কারণে দুর্বল হয়ে যায়, রিংটা দিলে কি হয় বড় হয়ে যায়। তো আমরা যদি চাপ দিই ডিপ ইঙ্গুইনাল রিংয়ে, কিন্তু পুরোটা কিন্তু বড় হওয়ার কারণে কি পুরোটা চাপ দিতে পারলাম না, তার ক্ষেত্রে কি হয় না কিছু অংশ ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়ার কিছু অংশ কিন্তু বেরিয়ে যায়, তখন কিন্তু বোঝা যায় না, বেরিয়ে কিন্তু এক্সপ্যান্স করে যায়। তো এটাই হচ্ছে ফেলিওর টেস্টের এটাই হচ্ছে ফেলিওর রিং অক্লুশন টেস্টের। তো মেনলি আমরা সমস্ত টেস্টের বিষয়ে আলোচনা করলাম। আচ্ছা, আমরা এবারে ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। তো এই ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করতে গেলে আমাদের তিনটে টার্ম মনে রাখতে হবে। একটা হচ্ছে হার্নিওটমি, একটা হার্নিওর্যাফি আর হার্নিওপ্লাস্টি। তাহলে হার্নিওটমি কি, হার্নিওর্যাফি কি, হার্নিওপ্লাস্টি কি। তো আমরা আবার চলে আসি। তো মনে করলাম এটা আমাদের ওই স্ট্রাকচার, এটা ওই লিনিয়া অ্যালবা, এটা আমাদের হচ্ছে পেলভিক বোন, ঠিক আছে, এটা হচ্ছে পেলভিক বোন। আর এর ওপরে থাকে হচ্ছে ওই এটা হচ্ছে আমাদের ইঙ্গুইনাল লিগামেন্ট, এই অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন থেকে পিউবিক টিউবারকুল পর্যন্ত। আর এটা আমাদের এই সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং, কার কারণে এটা ফোল্ডেড হয়েছিল এক্সটার্নাল অবলিক মাসলসের অ্যাপোনিউরোসিসের জন্য। তো মেনলি হার্নিওটমি মানে হচ্ছে ইনসিশন দিয়ে কেটে করা, কেটে
ওটাকে ঠিক করা। তো মেনলি ম্যানেজমেন্ট এখানে 3 ধরনের অপারেশন করি, মেনলি হার্নিওটমি, হার্নিওর্যাফি মানে অপারেশন পদ্ধতি, হার্নিওটমি, হার্নিওর্যাফি, হার্নিওপ্লাস্টি। তো মেনলি এইগুলো করে আমরা ওই হার্নিয়া রিপেয়ার করি। তো এখানে হার্নিওটমি মানে হচ্ছে এখানে আমাদের একটা ইনসিশন দেওয়া হয়। ইনসিশন দিলে এখানে প্রথমে কি পাওয়া যায়, যখনই আমরা প্রথমে কাটবো তো ওপরে সবার উপরে যে লেয়ারটা থাকবে সেটা হচ্ছে স্কিনের লেয়ার। তারপরে কি থাকে, আমি প্রথমেই পড়িয়েছিলাম, প্রথমে স্কিনের লেয়ার থাকে, তারপরে সাবকিউটেনিয়াস ফ্যাটের লেয়ার থাকে, তারপরে কি থাকবে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস, যেটা কিন্তু ওই রিং তৈরি করছে। তো এই অ্যাপোনিউরোসিসের আমি যদি কেটে দিই, এই অ্যাপোনিউরোসিস যদি মাঝখান থেকে কেটে দিই, তখন এখানে কি পাওয়া যাবে ভেতরের দিকে, ভেতরের দিকে পাওয়া যাবে ফাসা ট্রান্সভার্সালিস। ওই ফাসা ট্রান্সভার্সালিসের আবার এর জন্য এখানে ডিপ ইঙ্গুইনাল রিং দেখতে পাবো আমরা, যখন কেটে কেটে ভেতরের দিকে যাব ফাসা ট্রান্সভার্সালিসে আমরা ডিপ ইঙ্গুইনাল রিং দেখতে পাবো, যেখান থেকে আমাদের ওই ভাস ডিফারেন্স, যেটা ওই ভাস ডিফারেন্স গিয়ে বেরিয়ে আবার এতে এসেছিলো, ওই ভাস ডিফারেন্স টেস্টিস থেকে উঠে, আর হচ্ছে ইলিও ইঙ্গুইনাল নার্ভ এসছিল। তো মেনলি যখন হার্নিয়া হচ্ছে, হার্নিয়া তখন কী হয়, হার্নিয়া যখন নর্মালি আমাদের প্রেজেন্ট থাকে ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে, এবার এখানে চলে আসি, এটা ধরলাম ফাসা ট্রান্সভার্সালিস, এটা ডিপ ইঙ্গুইনাল রিং, এটা হচ্ছে ইলিও ইঙ্গুইনাল নার্ভ, এটা হচ্ছে ভাস ডিফারেন্স। তো মেনলি এটা হচ্ছে আমাদের হার্নিও, এটা হচ্ছে আমাদের হার্নিয়া। তো হার্নিয়া কেটে মানে হার্নিয়াল স্যাক, হার্নিয়া আমরা যখন স্কিন কেটে 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 লেয়ারে যাই, লেয়ারে যাওয়ার পরে যখন আমরা হার্নিয়াল স্যাকটা খুঁজে পাই, ওই হার্নিয়াল স্যাকের ভিতরে আমরা এই যে হার্নিয়াল স্যাকের ভিতরে আমরা হার্নিওটমি করি, হার্নিয়াল স্যাকের ভিতরে আমরা কাটি ওই জায়গাটা, হার্নিয়াল স্যাকটা। হার্নিয়াল স্যাকের ভিতরেই কি কন্টেন্ট থাকে, হার্নিয়াল স্যাকটা এখানে কি দিয়ে তৈরি, এখানে হার্নিয়াল স্যাক আমাদের পেরিটোনিয়াম দিয়ে তৈরি, যেহেতু এটা ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, যেহেতু এটা ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে বেরিয়েছে। তো মেনলি ডিরেক্ট বলছি, ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। তো ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়ার ক্ষেত্রে আমাদের পেরিটোনিয়াম লেয়ার থাকে হচ্ছে সবার বাইরে। তো তার ভেতরে কি থাকে, বাওয়েল থাকে, এই যে বাওয়েল ইন্টেস্টাইনের কিছু পার্ট, ক্ষুদ্রান্ত্র বা বৃহদন্ত্র বা অমেন্টামের কিছু পার্ট থাকে। তখন আমরা কি করি, এই অংশটা হার্নিওটমি করার পরে হার্নিয়ার স্যাকটা ওই ওপরের দিকে একটু কেটে আমরা প্রেশার দিই, আমরা প্রেশার দিয়ে এই যে বাওয়েলটা আছে, এই যে ইন্টেস্টাইনের যে অংশটাই আমরা প্রেশার দিয়ে আবার ভেতরের দিকে ঠেলে ঢুকিয়ে দিই বা ঠিক জায়গায় দিয়ে দিই, আবার আগের মতো আগের জায়গায় ঢুকিয়ে দিই। ঠিক আছে, তো ঢুকিয়ে দেওয়ার পরবর্তীকালে কীরকম থাকবে, দেখতে কীরকম লাগবে, ধরলাম এটা হচ্ছে আমাদের ডিপ ইঙ্গুইনাল রিং, এখান থেকে আমাদের ভাস ডিফারেন্স ইলিও ইঙ্গুইনাল নার্ভ, আর এই হচ্ছে আমাদের এই যে কেটে কাটা অংশ, এই যে কেটে এর ভেতরে এখন নেই, ভেতরে এখন এই যে ইন্টেস্টাইনের অংশটা নেই, এইরকম দেখাবে দেখতে। ঠিক আছে, তখন আমরা কি করব, দুপাশে দুটো ফোরসেপ নিয়ে এই জায়গাটাকে এরকম রোটেট করে পেঁচাতে থাকবো, এই পেরিটোনিয়ামের যে অংশটা, যে স্যাকটা এরকম পেঁচাতে থাকবো। পেঁচানোর পরে কীরকম দেখতে লাগবে, এই যে এইখানে চলে আসি, পেঁচানোর পরে এইরকম একটা দেখতে লাগবে, এই অংশটা রোটেট করে যদি পেঁচিয়ে দিই এই অংশটাকে এরকম দেখতে লাগবে। দিয়ে কি করব, আমরা একদম মাথায় কেটে দেব, একদম মাথায় এইটাকে এক্সারসাইজ করে দেব, কেটে দেব। কেটে দেওয়ার পরে কীরকম দেখতে লাগবে, এইরকম দেখতে লাগবে, এই যে। তো এটাই মেনলি হচ্ছে হার্নিওটমি। এবারে হার্নিওর্যাফি কি, হার্নিওর্যাফি আমাদের বুঝতে হবে পস্টেরিয়র ওয়াল রিপেয়ার বাই টিস্যু, আমরা টিস্যু দিয়ে পোস্টেরিয়র ওয়ালটাকে রিপেয়ার করবো। তাহলে এটা পোস্টেরিয়র ওয়াল, এই পোস্টেরিয়র ওয়ালে আমরা এই টিস্যু দিয়ে রিপেয়ার করব। এই যে টিস্যু দিয়ে রিপেয়ার করা, এই যে কালো কালো দাগ, এটা হচ্ছে টিস্যু দিয়ে রিপেয়ার, এটাই হচ্ছে পস্টেরিয়র ওয়াল রিপেয়ার বাই টিস্যু, এটাই হচ্ছে হার্নিওর্যাফি। আর হার্নিওপ্লাস্টি কি না, এই টিস্যুর পরিবর্তে যদি আমরা মেস, প্রোলিন নামে এক ধরনের পাতলা মেস পাওয়া যায়, ওই মেস দিয়ে যদি আমরা এই যে লাল দাগটা, এই মেস দিয়েই যদি আমরা রিপেয়ার করি, পোস্টেরিয়র ওয়াল স্ট্রেনদেন বা রিপেয়ার বাই প্রলিন মেস, এই মেস দিয়ে রিপেয়ার করাটাকে বলা হয় হার্নিওপ্লাস্টি। তাহলে এই তিনভাবে আমরা হার্নিয়া রিপেয়ার করি মেনলি। তো এই গেল হচ্ছে ম্যানেজমেন্ট। আচ্ছা, আমি যে এই যে এক্ষুনি বললাম হার্নিওটমি, হার্নিওর্যাফি, হার্নিওপ্লাস্টি, এগুলো কিন্তু দুইভাবে করা যায়। একটা হচ্ছে এর মেথড হচ্ছে দুটো, একটা হচ্ছে ওপেন হার্নিয়া রিপেয়ার, একটা হচ্ছে ল্যাপারোস্কোপিক হার্নিয়া রিপেয়ার। তাহলে ওপেন হার্নিয়া রিপেয়ার কি আর ল্যাপারোস্কোপিক হার্নিয়া রিপেয়ার কি?
না, ওপেন হার্নিয়া রিপেয়ার হচ্ছে কাদের ক্ষেত্রে করব, আর ল্যাপারোস্কোপি। আচ্ছা, ল্যাপারোস্কোপিক হার্নিয়া রিপেয়ার জানি আমি, তো ওপেন হার্নিয়া রিপেয়ার তো আগের এতে বুঝিয়ে দিয়েছি, আগের এতে যে হার্নিওটমি কীভাবে স্কিন কেটে, তারপর সাবকিউটেনিয়াস ফ্যাট এক্সটার্নাল অব দি অ্যাপোনিউরোসিস কাটার ফলে ফাসা ট্রান্সভার্সালিস থেকে আমরা ওই স্যাকটাকে কীভাবে আমরা ওই কেটে হার্নিওটমি করে ওইটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে তারপরে আবার কিভাবে আমরা পেঁচিয়ে ওই জায়গাটা কেটে দিই, দিয়ে মেস রিপেয়ার বা টিস্যু দিয়ে রিপেয়ার করি, ওটাই মেনলি হচ্ছে, ওটাই ওপেন হার্নিয়া রিপেয়ার। তো এর মাধ্যমেও কিন্তু আমরা মেস রিপেয়ার বা ওই প্রেসার দিয়ে যেটাকে হার্নিওটমি করে যেটা ওটা করতে পারি। মেনলি আমরা ল্যাপারোস্কোপিকের ক্ষেত্রে কি না, আমরা ছোট 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 আমরা 3টে ছিদ্র করি, 5 থেকে 10 মিলিমিটার আমরা একটা ছোট ছোট 3টে ছিদ্র করি। তো এই ছিদ্রের একটা দিয়ে টিউব, যেটায় ক্যামেরা আছে, যেটা দিয়ে আমরা অঙ্গ প্রত্যঙ্গ বা কোথায় ওই হার্নিয়াল স্যাক বা কোথায় কী আছে ওটা আমরা দেখতে পারবো মনিটরের মাধ্যমে। তো ওই ছিদ্রের মাধ্যমে ওই টিউব ঢোকানো হয়। আর আরেকটাতে ইনস্ট্রুমেন্ট, আরেকটা ওই ছিদ্রের মাধ্যমে ইনস্ট্রুমেন্ট ঢোকানো হয়, ওই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা ওই হার্নিওটমি করি। আর আরেকটা ছিদ্রের মাধ্যমে আমরা মেস বা টিস্যু দিয়ে রিপেয়ার করি। মেস মানে একটা জালির মতো অংশ যেটা মিশে যায় এর সাথে, সেটা দিয়েও আমরা রিপেয়ার করি। তো মেনলি ল্যাপারোস্কোপিক হার্নিয়া আমরা কাদের ক্ষেত্রে করব না, যাদের বাইল্যাটারাল হার্নিয়া, মানে হচ্ছে এই দিকের ইঙ্গুইনাল ক্যানালেও হার্নিয়া, এদিকের ইঙ্গুইনাল ক্যানালেও হার্নিয়া, ঠিক আছে, যাদের দুদিক দিয়েই হার্নিয়া হয়েছে, বাইল্যাটারাল হার্নিয়া রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু কাজটা তাড়াতাড়ি করি। দুটো ছিদ্র দিয়ে ঢুকিয়ে কিন্তু আমরা হার্নিয়াটা রিপেয়ার করতে পারি মেস দিয়ে বা হার্নিওটমি করে। তো বাইল্যাটারাল হার্নিয়া যাদের রয়েছে তাদের ক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপিক হার্নিয়া সাজেস্ট করি, মানে ল্যাপারোস্কোপিক হার্নিয়া রিপেয়ার। আর হচ্ছে কসমেটিক পারপাস, যাদের হচ্ছে ওই স্কার মার্ক নিয়ে প্রবলেম থাকে, কারণ এর ক্ষেত্রে কিন্তু স্কার মার্ক কিন্তু থাকে না, চলে যায়, যে ছোট ছোট ছিদ্র করা যায় ওই স্কার মার্কটাও চলে যায়। তো কসমেটিক পারপাস, যাদের একটু মানে দেখতে সুন্দর হতে হবে, যাদের গায়ে কোনো দাগ থাকবে না, তাদের ক্ষেত্রে ওরা কসমেটিক পারপাসে ল্যাপারোস্কোপিক হার্নিয়া রিপেয়ার করে। তো মেনলি এর সুবিধা কি, এর সুবিধে হচ্ছে যে স্কার মার্ক থাকে না, ইনফেকশান হওয়ার চান্স কম, কারণ এখানে আমরা বড় করে কেটে কিন্তু এখানে করি না, যেখানে আমাদের ইনফেকশান হতে পারে, এখানে কিন্তু ইনফেকশান হয় না, এখানে ইনফেকশান হওয়ার চান্স কম। আর্লি রিকভারি, এটা কিন্তু তাড়াতাড়ি রিকভারি হয়ে যায়, মাত্র 1 থেকে 3 দিনের মধ্যেই রিকভারি হয়ে পেশেন্ট ঘরে গিয়ে আরামসে খেয়ে দিয়ে ঘুমোবে, ঠিক আছে। তো মোটামুটি আর্লি রিকভারি। আরেকটা কি না, মাইল্ড পেন, সার্জারির পরে কিন্তু ওই জায়গায় খুব সামান্য পেন হয়, মাইল্ড পেন। এরপরে চলে আসি ওপেন হার্নিয়া রিপেয়ার। ওপেন হার্নিয়া রিপেয়ার ওই যে বললাম, বুঝিয়েছি আগের এতে, ঠিক আছে। ওপেন হার্নিয়া রিপেয়ার কাদের ক্ষেত্রে করব, স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। এই জিনিসটা কি, স্ট্র্যাঙ্গুলেটেড বা ইনকারসেরাটেড হার্নিয়াটা কি জিনিস? স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া মানে হচ্ছে ওই যে হার্নিয়াটা বেরিয়ে আসছে স্যাকটা, ওটা কোনো কারণে ওই অন্ত্রটা পেঁচিয়ে যায় বা অবস্ট্রাক্ট হয়ে যায়। তাহলে যখনই অবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে তখনই কি ওই জায়গাটা তো বন্ধ হয়ে যাচ্ছে, তো ব্লাড তো সার্কুলেশন হতে পারছে না। তো ব্লাড যখন সার্কুলেশন হচ্ছে না, তখন অন্ত্রের ওই জায়গাটা বা স্যাকের ভেতরে যে বাউলটা আছে, ওই বাউলের ওই অংশটা যে পেঁচিয়ে গেছে, ওই অংশটা তো ব্লাড পাবে না। ব্লাড না পেলে কী হবে, ওই অংশের যে সেলগুলো মরে যেতে থাকবে, তার ফলে কী হয়, নেক্রোসিস হয়ে গ্যাংগ্রিন হয়ে যায়, পচে যায় ওই অংশটা। তো ওর ফলে কি হয়, তো ওই হার্নিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা যখনই দেখবো ওই রকম কোনো ব্যাপার আছে, তখনই আমরা কিন্তু বড় করে কেটে হার্নিয়া, তখন কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারি করলে হবে না, তখন ওপেনই করতে হবে। আর কোন ক্ষেত্রে, লার্জ স্ক্রোটাল হার্নিয়া। লার্জ মানে হচ্ছে যখন হার্নিয়া কমপ্লিটলি স্ক্রোটামে চলে আসে, যেটাকে আমরা কমপ্লিট ইঙ্গুইনাল হার্নিয়া বলি। যখন একটা হয় ইঙ্গুইনাল হার্নিয়া, একটা ইঙ্গুইনোস্ক্রোটাল হার্নিয়া, ঠিক আছে। তো মেনলি এই ইঙ্গুইনোস্ক্রোটাল হার্নিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা, লার্জ স্ক্রোটাল হার্নিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা, কারণ ওখানেও যেখানে ইঙ্গুইনাল স্ক্রোটাল রিজিয়নে যখন ওখানে হয়েছে, ওখানে তো টেস্টিস থাকে, হার্নিয়া হয়েছে টেস্টিসের যে আর্টারি, ওখানে কিন্তু চাপ পড়ার ফলে টেস্টিকুলার যে আর্টারি বা ভেইন, ওখানে কিন্তু ব্লাড সাপ্লাই কমে যায়, ফলে ওখানেও কিন্তু নেক্রোসিস হতে পারে, সেম কেস হতে পারে। তো এই জন্য আমরা ওপেন হার্নিয়া রিপেয়ার করি, ওপেন সার্জারি করি। এর অসুবিধা রয়েছে অনেক, কারণ এর ক্ষেত্রে স্কার মার্ক থাকে অনেক দিন ধরে, পেনফুল, সার্জারির পরে পেন হয় অনেক দিন ধরে, ক্রনিক পেন থাকে, লেট রিকভারি, দেরি করে রিকভারি হয়, 1 সপ্তাহ 2 সপ্তাহে পরে রিকভারি হয়। ইনফেকশান হওয়ার চান্স বেশি, কারণ ইনফেকশান কেন হবে, এটাই হচ্ছে মেন কমপ্লিকেশান হার্নিয়ার।
তাহলে হার্নিয়ার মেন কমপ্লিকেশন কি? হার্নিয়ার মেন কমপ্লিকেশন হচ্ছে স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। এই স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া যখন হবে তখন কি হবে? তখন আমাদের ওই অন্ত্রের অংশ তো পচে গেল, ঠিক আছে? ওই পচে যাওয়ার পরে কি হবে? আস্তে আস্তে যখন অন্ত্রটা, যখন এই যে বাউলটা যখন পচে যাচ্ছে, তখন এই জায়গায় কিন্তু ক্ষয়ে যাবে, ক্ষয়ে পেরিটোনাইটিস হয়ে যাবে, মানে ফুটো হয়ে যাবে, পারফোরেট হয়ে যাবে অন্ত্রটা দিয়ে। ওখানে পেরিটোনাইটিস মানে হচ্ছে পেটের সর্বোচ্চ হচ্ছে আমাদের একটা ইনফেকশন তৈরি হবে, পেরিটোনিয়ামে ইনফ্লামেশন হবে। তো তার ফলে কী হবে? আমাদের ওই জায়গায় ব্যাকটেরিয়া জমে ইনফেকশন তৈরি করবে এবং পরে সেপসিস হওয়ার চান্স থাকে, মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। আরেকটা কি না, হার্ট লাং রিলেটেড ইস্যুর ক্ষেত্রে কিন্তু যাদের হার্টের সমস্যা রয়েছে, লাংসের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ল্যাব সার্জারি করতে পারবো না, কারণ ল্যাব সার্জারিতে বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিতে হয়, নিউমোপেরিটোনিয়াম তৈরি করে তারপরে আমাদের সার্জারি করতে হয়। এবং এর ক্ষেত্রে কিন্তু আমাদের জেনারেল অ্যানাস্থেসিয়া মানে সম্পূর্ণ অবশ করে কিন্তু এই সার্জারি করা হয়। এবং জেনারেল অ্যানাস্থেসিয়ার ক্ষেত্রে কিন্তু অনেক হার্ট রিলেটেড সমস্যা হয়, তাই জন্য হার্ট রিলেটেড যাদের সমস্যা রয়েছে তাদের অপারেশন করতে হবে, তাদের ক্ষেত্রে আমরা ওপেন সাজেস্ট করবো সবসময়ের ক্ষেত্রে। এটা কন্ট্রাইন্ডিকেটেড, ল্যাপারোস্কোপিক রিপেয়ার কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড। আর এই ওপেন হার্নিয়া রিপেয়ার কিন্তু আমাদের রিজিওনাল অ্যানাস্থেসিয়া দিয়ে করবো, মানে শুধুমাত্র দেহের নিচের অংশটাকে অবশ করবে, পুরো শরীরকে অবশ করবে না, শুধুমাত্র নিচের অংশটাকে অবশ করবে। এবং সেই আরেকটা জিনিস বলা হয় সাব অ্যারাকেনয়েড ব্লকিং, ওই ধরনের অ্যানাস্থেসিয়া দিয়ে এটা কিন্তু অপারেট করা হয়। তো মেনলি এই হচ্ছে ডিফারেন্স। এতে কিন্তু অনেক অসুবিধা রয়েছে এবং এতে সুবিধা রয়েছে। আচ্ছা, আমাদের সার্জারি হলো, ধরলাম আমাদের এই সার্জারি হলো, ওপেন সার্জারি হয়েছে। এই ওপেন সার্জারির পরে আমাদের সার্জারির পরে কি কোনো কমপ্লিকেশান হওয়ার চান্স থাকে? অবশ্যই থাকে। এই যে সার্জারির পরে ধরলাম যে আমাদের ইনফেকশান হয়ে যায়, অনেক ক্ষেত্রে ওই কাটা অংশ দিয়ে ইনফেকশান হতে পারে, অনেক পেন হতে পারে এবং অনেক ক্ষেত্রে ক্রনিক পেন হয়, অনেক লেট রিকভারি হয়, এগুলোই হচ্ছে কমপ্লিকেশান। আচ্ছা, আমরা কতদিন পরে একটা মানুষ আবার সুস্থ লাইফে ফিরে আসবে, আবার সুস্থভাবে অফিস কাজ আদালত সব জায়গায় যেতে পারবে একটা মানুষ? কখন? প্রায় 2 থেকে 3 সপ্তাহ পর। মেনলি বলা হয় 1 থেকে, মানে প্রথম যে ডে সার্জারি হয়েছে সেই দিন থেকে 1 সপ্তাহ রেস্ট নিতে হয়। একটা মানুষ বাড়ি তো চলে যায়, ল্যাপারোস্কোপিক সার্জারি মানে 2-3 দিনে বাড়ি চলে যেতে পারবে, ব্যথা কম থাকবে। কিন্তু আমরা ওপেন হার্নিয়া রিপেয়ার কিন্তু আমরা 2-3 দিন রাখবো ওকে হসপিটালে, রেখে ওকে দেখবো ব্যথা হচ্ছে কি না, কোনো ইনফেকশন হওয়ার চান্স থাকছে কি না, কোনো ব্লিডিং হচ্ছে কি না, ঠিক আছে? তো এটা আমরা দেখব। এটা 2 থেকে 3 দিন আমরা হসপিটালে রেখে তারপরে ছাড়বো, এটা 1 দিনের পরেই ছেড়ে দেব। এটা কিন্তু 7 দিন, এটা কিন্তু আমাদের 2 থেকে 3 সপ্তাহ পরে কিন্তু রিকভারি পিরিয়ড, একদম সম্পূর্ণ রিকভারি হয়ে ও সুস্থ জীবন আবার সব কিছু করতে পারবে কাজ। আর এর ক্ষেত্রে কিন্তু ওই 7 দিনের মধ্যেই ও সব কিছু করতে পারবে। কিন্তু মেনলি হচ্ছে আমাদের কি করতে হবে, মানে যাদের একবার হার্নিয়া হয়ে গেছে তাদের কি আবার হার্নিয়া হওয়ার চান্স থাকে না? অবশ্যই থাকে, অবশ্যই থাকে, কিন্তু 1 থেকে 2%, খুব কম রিকারেন্স হওয়ার চান্স থাকে। যাদের একবার হার্নিয়া হয়ে গেছে তাদের আবার হার্নিয়া হতে পারে, তার সেই হার্নিয়াকে বলা হয় রিকারেন্ট ইঙ্গুইনাল হার্নিয়া। কোনো ডিরেক্ট ইনডিরেক্টের এখানে কোনো ব্যাপার নেই, এখানে রিকারেন্ট ইঙ্গুইনাল হার্নিয়া বলা হয়। মেডিকেল নামটাই হচ্ছে রিকারেন্ট ইঙ্গুইনাল হার্নিয়া, এবং শুধুমাত্র 1 থেকে 2% মানুষদের ক্ষেত্রে হয়। কেন হতে পারে? কারণ তারা পরবর্তীকালে, আমরা যে রিস্ক ফ্যাক্টরে ফিরে যাই, এই যে করলাম অপারেশন করলেই কি শুধু হবে? তারপরে ওকে অ্যাডভাইস দিতে হবে যে কোনো ধরনের ভারী জিনিস তোলা যাবে না। যাদের ক্রনিক কনস্টিপেশনের সমস্যা আছে তাদের ওই কনস্টিপেশনটা ট্রিট করতে হবে, ল্যাক্সেটিভ দিয়ে হোক, কোনো কিছু দিয়ে হোক, কনস্টিপেশন খাওয়া দাওয়ার মাধ্যমে হোক, কিন্তু ওটা কমাতে হবে। এবং এই সব যাদের টিউমার রয়েছে তাদের ওই টিউমারের ট্রিটমেন্ট করতে হবে, এই সব ট্রিটমেন্ট করে কিন্তু ওই জিনিসগুলো কমাতে হবে, তাহলেই কিন্তু পরবর্তীতে রিকারেন্স হওয়ার চান্স কম। তো এই হচ্ছে আজকের টপিক। তো আগের দিন আমরা যে ক্লাস করিয়েছিলাম, তো ওখানে কিন্তু অনেক কোশ্চেন অ্যারাইজ হয়েছিল অনেকের, সেটা কিন্তু আজকের আমি এই ভিডিওতে অনেক ফুললি আমি করে দিয়েছি। আজকের ভিডিও থেকে যদি কারোর কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে অবশ্যই পরের লেকচারসে বা আমার কমেন্টে আমাকে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।